ভাবুন তো, প্রায় ৫০০ বছর ধরে একটা বইকে বলা হচ্ছে ক্ষমতার সবচেয়ে কুখ্যাত গাইড, আর এর লেখকের নাম শুনলেই আমাদের মাথায় আসে শয়তানি বুদ্ধি। চলুন আজ সেই বই আর তার পেছনের মানুষটাকে নিয়ে কথা বলা যাক। ম্যাকিয়াভেলিয়ান শব্দটা কিন্তু আমাদের খুবই পরিচিত। সাধারণত খুব নির্মম আর নীতিহীন রাজনৈতিক আচরণের জন্য এটা ব্যবহার করা হয়। মানে যখনই কোনো নেতা নিজেদের স্বার্থে নিয়মকানুন ভাঙেন বা প্রতিপক্ষকে দমন করার জন্য ক্ষমতার অপব্যবহার করেন, তখনই দেখবেন এই শব্দটা ব্যবহার হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, আচ্ছা কি হবে যদি এই নামের পেছনের মানুষটা আসলে কোনো দানব না হন? যদি তিনি এমন একজন দেশপ্রেমিক হন যিনি নিজের দেশকে বাঁচানোর জন্য চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে, সেই মানুষটার কাছে, নিকোলো ম্যাকিয়াভেলি। তার জন্ম হয়েছিল রেনেসান্স ইতালির এক অসম্ভব উত্তাল রাজনৈতিক পরিবেশে, যেখানে শহরগুলো একে অপরের সাথে সারাক্ষণ যুদ্ধ আর ষড়যন্ত্রে মেতে থাকত। ম্যাকিয়াভেলির জীবনকে যদি আমরা দেখি তাহলে মূলত তিনটা ভাগ খুঁজে পাওয়া যায়। প্রথমত, ফ্লোরেন্সের ক্ষমতাধর মেদিচি পরিবারের শাসনে তার বেড়ে ওঠা। এরপর ফ্লোরেন্স প্রজাতন্ত্রের একজন কূটনীতিক হিসেবে তার কর্মজীবন, যেখানে তিনি ক্ষমতার খেলাটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। আর সবশেষে মেদিচিদের ফিরে আসার পর তার আকস্মিক পতন এবং নির্বাসিত জীবন, যেটাই তাকে তার বিখ্যাত লেখাগুলো লিখতে এক রকম বাধ্য করে। তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়টা আসে ১৫১২ সালে। মেডিচিরা ফ্লোরেন্সে ফিরে আসার সাথে সাথে ম্যাকিয়াভেলির রাজনৈতিক জীবনের ইতি ঘটে। শুধু চাকরিই গেল না, তাকে জেলে পোড়া হলো, অত্যাচার করা হলো, আর সবশেষে নিজের প্রিয় শহর থেকে বের করে দেওয়া হলো। এই নির্বাসিত জীবনের কষ্ট আর একাকিত্ব কতটা গভীর ছিল তা তার একটা চিঠি থেকেই বোঝা যায়। দিনের শেষে তিনি তার সব অভিজ্ঞতা, সব পড়াশোনাকে এক জায়গায় নিয়ে আসতেন। আর ঠিক এভাবেই জন্ম হল ইতিহাসের অন্যতম বিতর্কিত বই দ্য প্রিন্সের। একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, দ্য প্রিন্স কিন্তু কোনো আদর্শের কথা বলে না। এটা আসলে একজন শাসকের জন্য লেখা একটা বাস্তবসম্মত এবং হ্যাঁ, অনেক সময় বেশ নির্মম একটা হ্যান্ডবুক। উদ্দেশ্য ছিল একটাই, একটা ভাঙা, বিভক্ত রাষ্ট্রকে কিভাবে এক করা যায় তার পথ দেখানো। ম্যাকিয়াভেলি এখানে দারুণ একটা পার্থক্য তুলে ধরেছেন, যে রাষ্ট্র উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় সেটা শাসন করা তুলনামূলকভাবে সোজা, কিন্তু আসল চ্যালেঞ্জটা আসে নতুন দখল করা রাজ্যে, কারণ সেখানকার মানুষজন সবসময় আরও ভালো কিছুর আশায় থাকে আর হতাশ হলেই বিদ্রোহ করতে পারে। আর এখানেই ম্যাকিয়াভেলির বিশেষত্ব। তিনি কোনো আকাশকুসুম তত্ত্ব দেননি, তার সব নিয়মকানুন এসেছে একেবারে বাস্তব জগৎ থেকে। তিনি দেখেছেন কোন শাসকরা সফল হচ্ছে, কারা ব্যর্থ হচ্ছে আর কেন হচ্ছে। সেই পর্যবেক্ষণ থেকেই তিনি তার শিক্ষাগুলো নিয়েছেন। যেমন ধরুন ফ্রান্সের রাজা দ্বাদশ লুইয়ের কথা। ম্যাকিয়াভেলি তার ভুলগুলো একদম ধরে ধরে দেখিয়েছেন। ইতালিতে এসে লুই এই ৫টা মারাত্মক ভুল করেছিলেন, যার ফলে শেষ পর্যন্ত তাকে সবকিছু হারাতে হয়েছিল। তো রাজা লুইয়ের এই ব্যর্থতা থেকে ম্যাকিয়াভেলি একটা চিরন্তন সত্য বের করে আনেন। এটা একটা সাধারণ নিয়ম যা প্রায় কখনোই ভুল হয় না। যে অন্যকে শক্তিশালী হতে সাহায্য করে সে আসলে নিজের ধ্বংসই ডেকে আনে। আচ্ছা, এবার আসা যাক বইটার সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত অংশে, আর সেটা হলো রাজনীতিকে চিরাচরিত নৈতিকতার ধারণা থেকে আলাদা করে দেখা। প্রশ্নটা খুব সহজ, একটা রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে একজন শাসককে ঠিক কী করতে হবে, তার পথটা কেমন হওয়া উচিত? আর এর উত্তরেই ম্যাকিয়াভেলি এমন একটা কথা বলেন যা সেই সময় চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তিনি বলছেন, টিকে থাকার জন্য একজন শাসককে অনৈতিক হতেও প্রস্তুত থাকতে হবে। তবে খেয়াল করার মতো বিষয় হলো, তিনি কিন্তু সবসময় অন্যায় করতে বলছেন না, তিনি বলছেন প্রয়োজন অনুযায়ী। তার এই ভয়ঙ্কর উপদেশের পেছনে যুক্তিটা কিন্তু খুবই বাস্তববাদী। তিনি মনে করতেন আদর্শ দিয়ে জগৎ চলে না, পৃথিবীটা যেমন তাকে ঠিক সেভাবেই মোকাবেলা করতে হবে। কে কেমন আচরণ করবে তা নিয়ে স্বপ্ন দেখলে চলবে না। এই ব্যাপারটা তিনি দারুণভাবে বুঝিয়েছেন। শাসকের সামনে সবসময় একটা দ্বিধা থাকে। এমনও হতে পারে যে যেটা আপাতদৃষ্টিতে একটা ভালো কাজ,
সেটাই রাষ্ট্রের জন্য সর্বনাশ ডেকে আনছে। আবার যেটা দেখতে খারাপ কাজ, সেটাই হয়তো রাষ্ট্রকে নিরাপত্তা দিচ্ছে। তো এত কিছুর পর আমরা আবার সেই মূল প্রশ্নটায় ফিরে আসি। ম্যাকিয়াভেলি আসলে কে ছিলেন? একজন বাস্তববাদী নাকি এক দানব? ইতিহাস তাকে কিভাবে বিচার করেছে, আর আমাদেরই বা কিভাবে দেখা উচিত? নিষ্ঠুরতা নিয়ে তার ধারণাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি কখনোই বলেননি যে নিষ্ঠুর হওয়া ভালো, বরং তিনি এর ব্যবহারের কৌশল নিয়ে কথা বলেছেন। তার মতে নিষ্ঠুরতা যদি প্রয়োগ করতেই হয় তবে সেটা একবারে করতে হবে, দ্রুত এবং শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য। কারণ ক্রমাগত ছোট ছোট নিষ্ঠুর কাজ শাসকের প্রতি শুধু ঘৃণাই বাড়িয়ে তোলে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তার সময়ে কিন্তু তাকে এতটা শয়তান বা অশুভ বলে মনে করা হতো না। ম্যাকিয়াভেলিয়ানিজমের যে আধুনিক ধারণা, সেটা অনেক পরে তৈরি হয়েছে। তার সমসাময়িকরা তার কাজকে বাস্তবতার এক কঠিন চিত্রায়ন হিসেবেই দেখেছিল। তাহলে আমরা ম্যাকিয়াভেলিকে ঠিক কোন চোখে দেখব? তাকে নিয়ে তো অনেক রকম ব্যাখ্যাই চালু আছে। তিনি কি কেবল বাস্তবতার ছবি এঁকেছেন, নাকি খারাপ কাজের শিক্ষা দিয়েছেন? তিনি কি একজন দেশপ্রেমিক ছিলেন, নাকি বিশ্বের প্রথম সত্যিকারের রাষ্ট্রবিজ্ঞানী? এর কোনো সহজ উত্তর নেই। এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে, যেটা 500 বছর পরেও একই রকম প্রাসঙ্গিক। একটা বিপজ্জনক পৃথিবীতে একজন নেতার জন্য কোনটা বেশি জরুরি? নৈতিকভাবে ভালো থাকা, নাকি রাষ্ট্রকে বাঁচানোর জন্য কার্যকর হওয়া?